নমস্কার, কেমন আছেন সবাই আপনারা? আমি রীতি আবারও চলে এসেছি একটা নতুন উপন্যাস নিয়ে আপনাদের কাছে। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর এই উপন্যাসটিও আপনাদের খুব ভালো লাগবে। আজকে শুরু করছি এই উপন্যাসের প্রথম পর্ব। তো চলুন শুরু করি আজকের পর্ব। শুরু করছি আজকে শতধারায় বয়ে যায় উপন্যাসের প্রথম পর্ব। কতক্ষণ দাঁড়িয়েছিল বিনয়ের খেয়াল নেই। বিহবলতা যখন কাটল মনে হলো শত আলোকবর্ষ পার হয়ে গেছে। রাস্তায় একই রকম ব্যস্ততা, জনস্রোত। কর্পোরেশনের ঘোলাটে আলোগুলো ঘিরে কুয়াশার ছোট ছোট বলয়। ট্রাম, বাস, ঘোড়ার গাড়ি, এমন অজস্র যানবাহন রকমারি আওয়াজ তুলে আগের মতোই ছুটে চলেছে। চিরদুঃখী এক তরুণী উদ্ভ্রান্তের মতন কোথায় বিলীন হয়ে গেছে জানা নেই, কিন্তু মহানগরের আহ্নিক গতিতে লহমার জন্য তাল কাটেনি। সবই আগের মতন চলমান, ধ্বনিময়, কোথাও অস্বাভাবিক কিছু নেই। এই বিনু আর সেই বিনু নেই। দেশভাগের পর নানা ঘা খেয়ে খেয়ে অজস্র অভিজ্ঞতায় এখন সে এক পরিপূর্ণ যুবক। কেয়াপাতার নৌকোর বিনু, জীবনের এই পর্ব থেকে বিনয়। হিম ঝরে চলেছে বিরতিহীন, শীতল উত্তুরে হাওয়া বয়ে যাচ্ছে অবিরাম উত্তর থেকে দক্ষিণে। গায়ে কাঁপুনি ধরার কথা, কিন্তু শরীর কেমন যেন অনুভূতিশূন্য। চোখের সামনে মানুষজন, গাড়ি ঘোড়া সব ছেঁড়া ছেঁড়া, ঝাপসা ছবির মতন অসংলগ্ন। একটার সঙ্গে অন্যটার কোনো যোগ নেই। অসাড় ভাবটা ধীরে ধীরে কেটে যাবার পর বিনয়ের মনে হলো মাথায় অবিরল ধারালো শেল বিঁধছে। বুকের ভিতর কী যে অসহ্য যন্ত্রণা! কেউ যেন অতল অন্ধকার খাদে তাকে ঠেলে ফেলে দিয়েছে। শ্বাস আটকে আটকে আসছে তার। লক্ষ লক্ষ মানুষের এই আধো চেনা শহর দিকবিদিকে ছড়ানো। এখানে ঝিনুককে কোথায় খুঁজবে বিনয়? কোথায় গেলে তাকে ফিরে পাওয়া যাবে জানা নেই। ঝিনুক যে কত মায়ায়, কত অজস্র পাকে তাকে আমূলে জড়িয়ে আছে, সেই কিশোর বয়স থেকে বিনয় অনুভব করে এসেছে। নইলে এত ঝুঁকি নিয়ে সে কি ওকে বুকের ভেতর আগলে আগলে পূর্ব পাকিস্তান থেকে সীমান্তের ওপারে নিয়ে আসতে পারত? প্রতি মুহূর্তে সেখানে ছিল ঘাতক বাহিনীর হাতে ধরা পড়ার সম্ভাবনা। জলে স্থলে সর্বক্ষণ সেখানে মৃত্যু ভয়। আকাশ বাতাস বিষবাষ্পে ভরা। কিন্তু ঝিনুকের জন্য কিছুই গ্রাহ্য করেনি বিনয়। এখন হেমন্তের এই কুহেলিমাখা রাত্রিরে কলকাতার সদা ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে ঝিনুক যে তার জীবনের শতদিগন্ত জুড়ে রয়েছে, নতুন করে আবার তা টের পেল সে। একটা হুহু কান্নায় শরীরের রক্ত মাংস ভেদ করে বেরিয়ে আসছে। কিন্তু রাস্তায় দাঁড়িয়ে থেকে ঝিনুকের খোঁজ পাওয়া যাবে না। বিনয়কে কিছু একটা করতেই হবে। কি করা যায়? এতক্ষণ ঝিনুকের চিন্তাটা এমন ব্যাকুল করে রেখেছিল যে অন্য কিছুই ভাবতে পারছিল না বিনয়। হঠাৎ অবনীমোহনের মুখ চোখের সামনে ভেসে ওঠে। বাবা নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করতে পারবেন। পরক্ষণে মাথায় সংশয়ের মেঘ জমে। অবনীমোহন কি সত্যিই ঝিনুককে খুঁজে বার করার জন্য আদৌ কিছু করবেন? একটা ধর্ষিত মেয়ে আচমকা এসে তাকে প্রবল ঝাঁকুনি দিয়ে গেছে, ঘটিয়েছে তার শান্তির ব্যাঘাত। হঠাৎ সে চলে যাওয়ায় তার তো খুশি হওয়ারই কথা, অনন্ত স্বস্তি। অবাঞ্ছিত আপদ বিদায় হলে যেমনটা হয় আর কি। তবু বাবার কাছে না গিয়ে তো উপায় নেই। ঊর্ধ্বশ্বাসে দৌড়তে দৌড়তে বিনয় বাড়িতে ফিরে এলো। একসঙ্গে 2-3টে সিঁড়ি টপকে তেতলায় সোজা অবনীমোহনের ঘরে। সমানে হাঁপাচ্ছে। ভিতরে যে উথাল পাতাল ভাবটা চলছে, হাড় পাঁজর ভেদ করে তা বেরিয়ে আসতে চাইছে। অবনীমোহন খাটের ওপর বালিশে ভর দিয়ে একটা বিশাল বইয়ের ভেতর ডুবেছিলেন। নিশ্চয়ই কোনো ধর্মগ্রন্থ। খুব সম্ভব হরিদাস সিদ্ধান্ত বাগীশ মশাই মূল মহাভারতের বাংলা যে অনুবাদ করেছেন তারই কোনো একটি খণ্ড। পায়ের আওয়াজে মুখ তুলে তাকালেন অবনীমোহন। ছেলের মুখ চোখ লক্ষ্য করে তার মনে হলো অঘটন কিছু একটা ঘটেছে। জিজ্ঞেস করলেন, বেনো, কি হয়েছে? ঝিনুককে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি? কোথায় যাবে সে?
এত বড় বাড়ি, দেখো কোনো ঘরে নিশ্চয়ই আছে। একতলা থেকে তেতলার প্রতিটি কামরা, অলিন্দ, প্যাসেজ, ছাদ সব আঁতিপাতি করে খুঁজেও প্রিয়নাথ মল্লিক রোডের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত তো বটেই, এমনকি ট্রাম রাস্তা অবধি ছুটে গিয়েছিল বিনয়। সবিস্তার সমস্ত জানিয়ে সে বলল, ঝিনুক কোথাও নেই। আশ্চর্য, কি এমন ঘটেছে যে কাউকে না জানিয়ে সে চলে গেল? বিনয় কোনো উত্তর দিল না। অবনীমোহন এবার বললেন, তুই কি ওকে কিছু বলেছিস? ইঙ্গিতটা স্পষ্ট। বিনয় হয়তো তার সঙ্গে এমন কোনো আচরণ করেছে যাতে মেয়েটা ক্ষোভে বেদনায় বাড়ি ছেড়ে চলে গেছে। তার বলতে ইচ্ছা হলো যে মেয়েকে বুকের ভেতর পুড়ে পাকিস্তানের সীমানা পার করে নিয়ে এসেছে, তাকে এতটুকু আঘাত কি সে দিতে পারে? বিমূঢ়ের মতন বাবার দিকে তাকিয়ে থাকল বিনয়। বলল, তখন তোমার ঘর থেকে বেরোবার পর ঝিনুকের সঙ্গে আমার আর দেখা হয়নি। তাকে কিছু বলার প্রশ্নই নেই। লহমায় বদলে গেলেন অবনীমোহন। তড়িৎস্পৃষ্টের মতন তার শরীর বেঁকে দুমড়ে যেতে লাগলো যেন। রক্তের ভেতর আগুনের হলকা ছুটছে। কাঁপা গলায় বললেন, তবে কি ওকে ওমে পাঠাবার যে কথাগুলো তোকে বলছিলাম, ঝিনুক তা শুনে ফেলেছে? বিনয়ের অনুমানও ঠিক তাই। সে চুপ করে রইল। অবনীমোহনের আক্ষেপ থামেনি। মেয়েটার হয়তো আর একবার সর্বনাশী আমি করে ফেললাম রে। এত বড় শহরে কোথায় যাবে সে? কোন বদলোকের পাল্লায় পড়বে? কিছুই তো বুঝতে পারছি না। না না না, এ তো ঠিক হলো না। বাবার দিকে একদৃষ্টে তাকিয়েই আছে বিনয়। নিরাসক্ত মানুষটিকে ভীষণ বিচলিত মনে হচ্ছে। সংসারের যাবতীয় বন্ধন যিনি ছিঁড়ে ফেলেছেন, সুখ দুঃখ মায়া মোহ কিছুই যাকে স্পর্শ করে না, সেই অবনীমোহন একেবারে বদলে গেছেন। অনুতপ্ত, তীব্র মনস্তাপ তাকে বিদীর্ণ করে দিচ্ছে। খাট থেকে অবনীমোহন দ্রুত নেমে বললেন, চল চল আমার সঙ্গে। কোথায়? থানায় যেতে হবে। থানায়? কেন? ওখানকার ওসির সঙ্গে আমার পরিচয় আছে। আমাদের পক্ষে কতটুকু কী বা করা সম্ভব বলতো? পারলে পুলিশই ঝিনুককে খুঁজে বার করতে পারবে। চল। অবনীমোহন যা পড়েছিলেন সেই পোশাকেই বিনয়কে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন। থানা খুব দূরে নয়, বাড়ি থেকে হাঁটা পথে মিনিট 5 লাগে। গম্ভীর ভীতিকর চেহারা নিয়ে থানার মস্ত লাল ইমারত দাঁড়িয়ে আছে। গেটের মুখে বন্দুকধারী ধরাচুরো পড়া হিন্দুস্থানি সেন্ট্রি। প্রকাণ্ড চেহারা, জমকালো গালপাট্টা। তাকে জিজ্ঞেস করতেই জানা গেল যে ওসি তার কামরাতেই আছেন। ভারী ভারী সেকেলে আলমারি, ভারী ভারী টেবিল চেয়ার, টেবিলে স্তূপাকার ফাইল, কালো রঙের টেলিফোন ইত্যাদি দিয়ে জবরজং সাজানো একটা বড় কামরায় বাবার পিছু পিছু এসে ঢুকল বিনয়। টেবিলের ওধারে যিনি বসেছিলেন তার বয়স 52-53। কোঁকড়া চুল, নিখুঁত কামানো লম্বাটে মুখ, গায়ের রং বেশ ফর্সা, চোখের দৃষ্টি শান্ত এবং গম্ভীর। এই বয়সেও মেদ জমেনি, বেতের মতন ছিপছিপে শরীর। দারোগা বলতে যে রুক্ষ রাগী কর্কশ মুখের ছবিটি ফুটে ওঠে, তার সঙ্গে একে মেলানো যায় না। দুর্গের মতন একটা দমবন্ধ করা পরিবেশে তাকে যেন ঠিক মানায় না। ওসি বললেন, আরে আসুন আসুন অবনীবাবু, আসুন, বসুন। অবনীমোহনরা বসলে জিজ্ঞেস করলেন, অনেক দিন পর আপনাকে দেখলাম। শুনেছিলাম আপনি হরিদ্বার না উত্তরকাশী কোথায় যেন গেছেন। আপনার গুরুদেবের কাছে কি? বিনয় অনুমান করল অবনীমোহন সম্পর্কে অনেক খবরই রাখেন ওসি, তার গতিবিধিও ওরা অজানা নয়। অবনীমোহন মৃদু হাসলেন। গুরু এবং তীর্থদর্শন দুটোই সেরে এলাম। মাসখানেকের ভেতর আবার গুরুর আশ্রমে ফিরে যাব। আপনার মতন সাধু সন্ন্যাসী মানুষ হঠাৎই পাপি তাপিদের আঁকড়ায় কোনো দরকার আছে কি? হ্যাঁ। বিনয় সম্পর্কে ওসির কৌতূহল হচ্ছিল। বারবার তার চোখ সেদিকেই চলে যাচ্ছে। বললেন, আচ্ছা, দরকারের কথা পরে শুনছি। তা ইনি কে? চিনতে পারলাম না তো।
ইনি আমার ছেলে। এই দিন কয়েক হলো পাকিস্তান থেকে এই পারে চলে এসেছে। ওসির সঙ্গে বিনয়ের পরিচয় করিয়ে দিলেন অবনীমোহন। তার নাম দিবাকর পালিত। দিবাকর বললেন, এর কথা বোধহয় আপনার মুখে শুনেছিলাম। এরপর বিনয়কে বললেন, পাকিস্তানে বুঝি থাকা গেল না আর? বিনয় আস্তে করে মাথা নাড়ল। অনেকটা আপন মনেই এবার দিবাকর বললেন, ওখানকার অবস্থা দিন দিন তো খারাপ হচ্ছে। রোজ হাজার হাজার রিফিউজি চলে আসছে ইন্ডিয়ায়। এই মানুষগুলোর কী যে ভবিষ্যৎ। এরপর সব একটু চুপচাপ। তারপর দিবাকর অবনীমোহনকে বললেন, এবার আপনার প্রয়োজনের কথাটা শোনা যাক। কী কারণে আসা এখানে? নানা সংকটের ভেতর দিয়ে বিনয়ের সঙ্গে ঝিনুকের এই পারে চলে আসা থেকে শুরু করে কিছুক্ষণ আগে তার নিরুদ্দেশ হওয়া পর্যন্ত বিশদভাবে সব বলে গেলেন অবনীমোহন। অবশ্য ঝিনুকের ধর্ষিত হবার ঘটনা আর হেমনলিনীর নির্দয় ব্যবহারটুকু বাদ দিয়ে। শান্ত মানুষটিকে এবার বেশ চঞ্চল দেখাচ্ছে। দিবাকর বললেন, তা হঠাৎ আপনার বাড়ি থেকে মেয়েটি চলে গেল, কি হয়েছিল? না মানে তেমন কিছুই হয়নি। তিনি যেন অস্বস্তি বোধ করছেন। চোখে মুখে তা ফুটে উঠেছে। দিবাকর অবনীমোহনকে লক্ষ্য করেননি। চিন্তিতভাবে বললেন, কোথায় যেতে পারে বলে আপনাদের ধারণা? আমাদের তো কোনো ধারণাই নেই। কলকাতায় এই প্রথম এসেছে। এখানকার পথঘাট কিছুই চেনে না। তার উপর এই ঠান্ডার রাত। কী যে হবে ভাবতেই তো পারছি না। আপনি বলছেন পাকিস্তান থেকে আসার পর ঝিনুক আপনার দুই মেয়ের বাড়িতে গিয়েছিল। ওই দুই জায়গায় কি খোঁজ নিয়েছেন? যদি ওদের কারোর কাছে গিয়ে থাকে? বিনয় জানে প্রাণ গেলেও সুনীতিদের বাড়ি যাবে না ঝিনুক। সেখানে তাকে যে অসম্মান করা হয়েছে, হেমনলিনী যেভাবে তাকে আবর্জনার মতো একধারে ফেলে রেখেছিলেন, সেখানে যাবার প্রশ্নই নেই। ঝিনুকের অভিমান এবং আত্মসম্মানবোধ খুবই প্রখর। তবে সুধাদের বাড়ি গেলেও যেতে পারে। সুধা আর হিরণ অপার মমতায় তাকে কাছে টেনে নিয়েছিল। লহমার জন্য হলেও ভুলিয়ে দিয়েছিল পুরনো দুঃস্বপ্নের যাবতীয় স্মৃতি। কলকাতায় ওটাই একমাত্র ভূখণ্ড যেখানে নিশ্চিন্তে শ্বাস নিতে পারবে ঝিনুক। কিন্তু এই হিম ঋতুতে গাঢ় কুয়াশায় যখন চতুর্দিক আচ্ছন্ন হয়ে আছে, পথ চিনে চিনে তার পক্ষে টালিগঞ্জে পৌঁছনো সম্ভব? বিনয় আন্দাজ করতে পারে বাড়ি থেকে ঝিনুক যখন বেরোয় তখন তার মাথার ঠিক ছিল না। আচমকা আঘাতে তখন তার পাগল পাগল উদ্ভ্রান্ত অবস্থা। শিরা উপশিরার মতন এই শহরে কত যে রাস্তা, পাকে পাকে জড়ানো কত গলি ঘুঁচি। কোন পথ ধরে এই জটিল গোলকধাঁধায় কোথায় যে ঝিনুক হারিয়ে গেছে কে জানে। অবনীমোহন বলছিলেন, না, খোঁজ নেওয়া হয়নি। আমার মেয়েদের কাছে গেলে নিশ্চয়ই ওরা জানাতো। দিবাকর বললেন, তবু আজই মেয়েদের সঙ্গে যোগাযোগ করবেন। এমনও হতে পারে সে ওই দুটো জায়গার কোথাও এখনো পৌঁছতেই পারেনি। ঠিক আছে, যোগাযোগ করব। আমিও কলকাতার সব থানায় জানিয়ে দিচ্ছি। মেয়েটি সম্পর্কে ডিটেলে বলুন। নাম তো বললেন ঝিনুক, ওটা নিশ্চয়ই ডাক নাম। ভালো নাম কিছু কি আছে? আছে, তাপসী লাহিড়ী। শুধু নামই নয়, বয়স, হাইট, রং, চেহারার খুঁটিনাটি বর্ণনা, আলাদা কোনো বৈশিষ্ট্য যেমন শরীরের খোলা অংশে জরুল, জন্মদাগ, কাটার চিহ্ন আছে কিনা সব খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নিয়ে দিবাকর বললেন, লক্ষ লক্ষ মানুষের ভিতর থেকে একটি মেয়েকে খুঁজে বার করা তো সহজ নয়, তাই এত ডিটেল দরকার। আচ্ছা, ওর কি কোনো ফটো দিতে পারেন? অবনীমোহন বিনয়ের দিকে তাকালেন। ঝিনুকের ফটো থাকলে বিনয়েরই জানার কথা। রাজদিয়ার মানুষদের ছবি টবি তোলার ব্যাপারে তেমন আগ্রহ বা শখ ছিল না। সুযোগ ছিল তার চাইতেও কম। ফটো তুলতে হলে যেতে হতো নারায়ণগঞ্জ কি ঢাকায়। ঝিনুকের বালিকা বয়সে ভবতোষ দু একবার ঢাকায় নিয়ে গিয়ে ফটো তুলেছিলেন। কিশোরী বয়সে ৩-৪খানা ছবিও আছে তার। সুধা সুনীতির বিয়ের সময় দুজোড়া বরকনেকে ঘিরে কে যেন কটা গ্রুপ ফটো তুলেছিল। এইসব ছবির কপি বাঁধিয়ে হেমনাথদের বাড়িতে রাখা আছে। বিনয় স্পষ্ট মনে আছে ঝিনুকের তরুণী বয়সের কোনো ফটো নেই।
সে যখন কিশোরী থেকে যুবতী হচ্ছে, সেই সময়টা সারা দেশ জুড়েই মহাসংকট। যুদ্ধ সবে শেষ হয়েছে। ব্রিটিশ আর আমেরিকান টমিরা ভারতবর্ষের ব্যারাকগুলো ফাঁকা করে প্লেন কি জাহাজ বোঝাই করে ফিরে যাচ্ছে নিজের নিজের দেশে। ইংরেজরা বুঝতে পারছিল কয়েক হাজার মাইল দূরের এই উপমহাদেশে কলোনি টিকিয়ে রাখা সম্ভব নয়। মিত্রশক্তি জিতেছে ঠিকই, কিন্তু জার্মান বোমায় অর্ধেক লন্ডন ধ্বংসস্তূপ। তখন অর্থনীতি ফোঁপড়া হয়ে গেছে। তারা চাটিবাটি গুটিয়ে ভারতবর্ষ ছাড়ার জন্য পা বাড়িয়েই রয়েছে। যুদ্ধের ডামাডোল কাটতে না কাটতেই শুরু হলো দাঙ্গা, ধর্ষণ, আগুন, ব্যাপক গণহত্যা, অবশেষে দেশভাগ। এর মধ্যে ছবি তোলার মতন শখ কারই বা প্রাণে থাকতে পারে? ঝিনুকের ছেলেবেলা বা কিশোরী বয়সের কোনো ছবি পাকিস্তান থেকে নিয়ে আসেনি বিনয়। আনলেই বা কাজের কাজ কতটুকু হতো? তরুণী হবার সঙ্গে সঙ্গে তার মুখের আদল অনেকখানি বদলে গেছে। বিনয় বলল, না, ফটো তো নেই। দিবাকর বললেন, থাকলে একটু সুবিধাই হতো। যাক, মেয়েটির যে ডেসক্রিপশন শুনলাম, অন্য থানাগুলোতে তাই জানিয়ে দেব। অবনীমোহন জিজ্ঞেস করলেন, মেয়েটিকে পাওয়া যাবে তো দিবাকর বাবু? আশা তো করছি। আমাদের দিক থেকে চেষ্টা ত্রুটি হবে না, তারপর দেখা যাক। আমার ছোট মেয়ের বাড়িতে আবার টেলিফোন নেই, সেখানে কাউকে পাঠাতে হবে। আপনাদের এখান থেকে বড় মেয়েকে একটা টেলিফোন করা যাবে? হ্যাঁ, অবশ্যই করুন না। এক্সচেঞ্জে ধরে সুনীতিদের বাড়িতে যোগাযোগ করলেন অবনীমোহন। ওধারে আনন্দ লাইনটা ধরেছিল। ঝিনুকের কথা শুনে সে হকচকিয়ে যায়। উদ্বেগের সুরে জানায় যে ঝিনুক তাদের বাড়ি যায়নি। জিজ্ঞাসা করলে, আমি কি তাহলে চলে আসব? অবনীমোহন বললেন, এই রাত্রির বেলায় এসে আর কি করবে? আসার দরকার নেই। আনন্দ বলল, এক্ষুনি থানায় জানানো খুব জরুরি। হ্যাঁ, বিনু আর আমি এই ভবানীপুর থানাতেই এসেছি, সেখান থেকেই কথা বলছি। আপনি আমাকে এখন কি করতে বলেন? আপাতত কিছু করার নেই, তেমন বুঝলে পরে তোমাকে জানাবো। আমরা কিন্তু ভীষণ চিন্তায় থাকব। ঝিনুকের খবর পেলে তক্ষুনি আমাদের ফোন করবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। টেলিফোন নামিয়ে রেখে আনন্দের সঙ্গে যা কথাবার্তা হয়েছে ওসিকে জানিয়ে দিলেন অবনীমোহন। জিজ্ঞেস করলেন, এখন আমাদের কি করণীয়? দিবাকর বললেন, অপেক্ষা করা ছাড়া উপায় নেই। এখন আপনারা বাড়ি যান। 2-4 দিনের ভেতর মেয়েটাকে পাওয়া না গেলে খবরের কাগজের হারানো প্রাপ্তি নিরুদ্দেশ কলমে বিজ্ঞাপন দিতে হবে। ঠিক আছে, দেব। আচ্ছা, চলি। আসুন। চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে অবনীমোহন বললেন, বিনু রোজ একবার এখানে এসে আপনার সঙ্গে দেখা করে খবর নিয়ে যাবে। দিবাকর বললেন, আপনার দুশ্চিন্তার কারণটা বুঝছি। বেশ, ছেলেকে পাঠাবেন। থানার বাইরে এসে ধরা গলায় অবনীমোহন বললেন, বিনু, মেয়েটার যে কি ক্ষতি আমি করে ফেললাম। আক্ষেপ, আত্মগ্লানি, অপরাধবোধ সব একাকার হয়ে তার কণ্ঠস্বর ভারী হয়ে এলো। বিনয় কোনো উত্তর দিল না। থানার সামনেই ট্রাম রাস্তা। নীরবে ওপারে গিয়ে অবনীমোহন বললেন, এক কাজ করতো বিনু। কি? রাত খুব একটা বেশি হয়নি, তুই একবার সুধাদের বাড়ি চলে যা, দেখে আয় ঝিনুক ওখানে গেছে কিনা। যদি ছোটদিদের ওখানে গিয়ে থাকে কি করব? আগে আগে খবরটা তো নিয়ে আয়, তারপর দেখি কি করা যায়। অবনীমোহনের দ্বিধাটা এখনো কাটেনি। ধর্ষিতা মেয়েটিকে বাড়িতে ফিরিয়ে আনার ব্যাপারে তিনিও মনস্থির করতে পারেননি। ঝিনুকের সন্ধানে ছেলেকে যে সুধাদের কাছে পাঠাতে চাইছেন, তার পিছনে রয়েছে খুব সম্ভব ক্ষণিকের অনুশোচনা। বিনয় এক পলক বাবার মুখের দিকে তাকালো, কোনো উত্তর দিল না। বেশিক্ষণ দাঁড়াতে হলো না। টালিগঞ্জের ট্রাম এসে গেল। বিনয়কে ট্রামে তুলে দিয়ে অবনীমোহন বাড়ির দিকে চলে গেলেন। এখন রাস্তায় লোকজন বেশ কমে গেছে। গাড়ি টাড়িও তেমন চোখে পড়ে না। রাত যত বাড়বে মানুষ এবং যানবাহন তত বিরল হতে থাকবে। ধাতব শব্দ করে ট্রাম ছুটে চলেছে। 2-4টে বিড়ি, সিগারেট কি চায়ের দোকান ছাড়া রাস্তার দুধারে বাকি সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। হিম আরও ঘন হয়ে নামছে।
মাঝে মাঝে পাশ দিয়ে হুস হাস ছুটে যাচ্ছে ছাদ খোলা দোতলা বাস, উল্টো দিকে ট্রাম, প্রাইভেট কার কি ঘোড়ার গাড়ি। একটা জানালার ধারে বসেছিল বিনয়। হুহু উত্তুরে বাতাস চোখে মুখে ঝাপটা মেরে যাচ্ছে, ঠান্ডায় গায়ে কাঁটা দিয়ে উঠছে তার। জানালাটা যে বন্ধ করে দেবে সেদিকে লক্ষ্য নেই তার। অবিরাম একটাই চিন্তা, সুধাদের বাড়িতে ঝিনুককে পাওয়া যাবে তো? বিনয় প্রায় নিশ্চিত ঝিনুক ওখানে যায়নি, তবু এক বিন্দু অলিক দুরাশা বুকের ভিতর যেন ধুকপুক করে। যদি গিয়ে থাকে। টালিগঞ্জ রেল ব্রিজের তলা দিয়ে ট্রাম একসময় সুধাদের বাড়ির কাছাকাছি স্টপেজটা এসে থামতেই বিনয় নেমে পড়ল। ব্রিজের ওধারের তুলনায় এদিকটায় আলো অনেক কম, সব কেমন যেন ঝাপসা ঝাপসা। চারদিকের বাড়িটারি এবং টিনের চালের চাপ বাঁধা বস্তি ভুতুরে চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। কুয়াশা আর আলো আঁধারি ভেদ করে সুধাদের বাড়ির সামনে এসে কড়া নাড়ল বিনয়। একটু পর সদর দরজা খুলে দিল উমা। বিনয়কে দেখে সে ভীষণ অবাক। সন্ধেবেলায় ঝিনুককে নিয়ে যে চলে গিয়েছিল, 2-2.5 ঘন্টা কাটতে না কাটতেই আচমকা সেই যে ফিরে আসবে উমা ভাবতে পারেনি। প্যাসেজে আলো জ্বলছিল। উমার পাশ দিয়ে নিঃশব্দে ভেতরে ঢুকে সিঁড়ি ভেঙে দোতলায় উঠতে উঠতে বিনয় ডাকতে লাগল, ছর্দি, হিরণদা। ওধারের কোনো একটা ঘর থেকে হিরণ আর সুধা প্রায় ছুটতে ছুটতে সিঁড়ির মুখে চলে এলো। বিনয়কে দেখে উমার মতো তারাও হতবাক। বিস্ময় একটু থিতিয়ে এলে সুধা জিজ্ঞাসা করল, তুই চলে এলি? ঝিনুক কোথায়? বাবার সঙ্গে? বলতে বলতে বিনয়ের মুখের দিকে ভালো করে নজর পড়তেই থমকে গেল। চুল এলোমেলো, উদ্ভ্রান্ত চেহারা, দেখেই টের পাওয়া যায় তার উপর দিয়ে এলোপাতারি ঝড় বয়ে গেছে। রুদ্ধ গলায় সুধা বলল, বিনু, কি হয়েছে রে? কিছু হয়েছে? হিরণ একদৃষ্টে বিনয়কে লক্ষ্য করছিল। সুধাকে বলল, আগে ঘরে এসে বিনু বসুক, তারপর যা জিজ্ঞেস করার করো। বাইরের ঘরে এনে বিনয়কে বসানো হলো। হিরণরাও বসেছে। মুহূর্তের জন্য ভাইয়ের মুখ থেকে চোখ সরায়নি সুধা। সে কি বলতে যাচ্ছিল তার আগেই বিনয় বলল, ঝিনুক ঝিনুক কি তোদের এখানে এসেছে? সুধা এবং হিরণ দুজনেই চমকে উঠল। বলল, না তো, তোর সঙ্গেই তো কিছুক্ষণ আগে ও বাড়িতে গেল। একা একা ফিরে আসবে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না বিনু, কি হয়েছে? ঝিনুককে পাওয়া যাচ্ছে না। কি বলছিস তুই? হ্যাঁ। হিরণ অনেক ধীর স্থির ঠান্ডা মাথার মানুষ, সহজে বিচলিত হয় না। সেও বিহবলের মতন বলল, ঝিনুককে পাওয়া যাচ্ছে না? কোথায় যাবে সে? তোমাদের বাড়িটা ভালো করে খুঁজে দেখেছ? একতলা থেকে তেতলা সব ঘরগুলো, বারান্দা, প্যাসেজ তন্ন তন্ন করে খোঁজা হয়েছে। ঝিনুক কোথাও নেই। হঠাৎ কি এমন হলো যে ঝিনুক নিরুদ্দেশ হয়ে গেল? ও বাড়িতে ওকে নিয়ে যাওয়ায় তোমার বাবা কি খুশি হননি? মানে উনি তো ঝিনুককে... কথাটা না শেষ করেই হিরণ থেমে গেল। হিরণের ইঙ্গিতটা পরিষ্কার। ঝিনুকের নিখোঁজ হওয়ার সঠিক কারণটা সে ধরে ফেলেছে। বিনয় তক্ষুনি উত্তর দেয় না। অদ্ভুত একটা কষ্টও তার গলার ভিতর জমাট বাঁধতে থাকে। কোনো রকমে কষ্টটাকে গিলে অনেকক্ষণ পর সে ধীরে ধীরে শুরু করে, প্রিয়নাথ মল্লিক রোডে ঝিনুককে নিয়ে সন্ধেবেলায় অবনীমোহনের সঙ্গে দেখা করার পর থেকে এখন পর্যন্ত যা যা ঘটেছে সব জানিয়ে বলে, ঝিনুকের খোঁজে বাবা আমাকে এখানে পাঠিয়ে দিল। যাই, বাবাকে গিয়ে খবরটা দিই যে ঝিনুক এ বাড়িতে আসেনি। শুনতে শুনতে শ্বাসক্রিয়া যেন বন্ধ হয়ে গিয়েছিল সুধা হিরণের। ফুসফুসে জোরে বাতাস টেনে হিরণ বলল, চলো, আমিও তোমার সঙ্গে যাই। না না, এত রাতে আপনাকে যেতে হবে না হিরণদা, ট্রাম বাস চলছে, আমি ঠিক নিজে চলে যেতে পারবো। ঝিনুককে কি শেষ পর্যন্ত পাওয়া যাবে? কি রে বিনু? আমি জানি না দিদি, জানি না। সেই যে ঝিনুক নিখোঁজ হয়ে গিয়েছিল তারপর কটা দিন কেটে গেল। বিনয় প্রিয়নাথ মল্লিক রোডে অবনীমোহনের কাছেই আছে। সারাক্ষণ তার উদ্ভ্রান্তের মতন অবস্থা। সকালের দিকে বেলা একটু বাড়লেই সে সোজা থানায় চলে যায় আর ফেরে সন্ধেবেলায়, যদি ঝিনুকের কোনো খবর পাওয়া যায়। কিন্তু নেহাতি দুরাশা। ওসি দিবাকর পালিত অত্যন্ত ভদ্র ভালো মানুষ,
পুলিশ বলতে যে রুক্ষ কর্কশ হাড়হিম করা একটা চেহারা চোখের সামনে ফুটে ওঠে, তার সঙ্গে এর আদৌ মিল নেই। যখনই বিনয় থানায় আসে, দিবাকর বিব্রতভাবে বলেন, বিনয়, না, কোনো খবর নেই গো। একটা মেয়ে হিমঋতুর এক সন্ধ্যায় কলকাতার মতন বিপুল শহরে বিলীন হয়ে গেছে, অথচ সুশৃঙ্খল বিশাল পুলিশ বাহিনী তাকে খুঁজে বার করতে পারছে না। এই লজ্জা, এই গ্লানি যেন তারই। বিনয় করুণ মুখে বলে, আপনাদের লোকজনকে একটু ভালো করে খোঁজ নিতে বলুন না স্যার। এই একই কথা রোজ সে বলে, একই ধরনের কাকুতি মিনতি। কোমল স্বরে দিবাকর বলেন, আমাদের চেষ্টার তো কোনো ত্রুটি নেই বিনয়। শুধু কলকাতা পুলিশ নয়, সারা ওয়েস্ট বেঙ্গল পুলিশকেও অ্যালার্ট করে দেওয়া হয়েছে। ঝিনুকের খবর পাওয়া মাত্রই তোমাদের বাড়িতে লোক পাঠিয়ে দেব। তা তো বলছেনই, তবু ভীষণ অস্থির অস্থির লাগে। খেতে পারি না, ঘুমোতে পারি না। কিভাবে আমার দিন কাটছে স্যার, আমি বলে বোঝাতে পারবো না আপনাকে। স্বাভাবিক, খুবই স্বাভাবিক। তোমার মানসিক অবস্থাটা আমি বুঝতে পারছি বিনয়। আর সেই জন্যই তো রোজ এখানে চলে আসি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, যখন ইচ্ছা তখনই আসবে। কিন্তু মেয়েটাকে যতক্ষণ না ফিরে পাচ্ছি, আমাদেরও তো স্বস্তি হচ্ছে না। স্যার, আমি যে রোজ এখানে আসছি 2বার করে, আপনি বিরক্ত হচ্ছেন না তো? 2বার কেন বিনয়, 10 বার আসবে। আমাদের কাজই তো হলো মানুষকে সাহায্য করা। কিন্তু এই ঝিনুকের বেলায় আমরা কিছুই করতে পারছি না। মেয়েটার জন্য ভীষণ কষ্টও হচ্ছে। শুধু দুবেলা থানাতেই হাজিরা দেয় না বিনয়। সময়ে অসময়ে যখন তখন বাড়ি থেকে বেরিয়ে পড়ে, ঘুরতে থাকে কখনো ট্রামে, কখনো বাসে, কখনো বা অলিগলির সহস্র পাকে জড়ানো মহানগরীর নানা প্রান্তে পায়ে হেঁটে। চতুর্দিকে অজস্র মানুষ, ভিড়ের ভিতর খুঁটিয়ে খুঁটিয়ে প্রিয় নারীটির মুখ সে খুঁজে বেড়ায়। ঝিনুকের অদৃশ্য হবার খবর পেয়ে ছুটে এসেছিল আনন্দ, সুনীতি আর ঝুমা। তাছাড়া অবনীমোহন দীর্ঘ তীর্থভ্রমণের পর কলকাতায় ফিরে এসেছেন, তার সঙ্গেও দেখা করা দরকার। সবাই জানে কিছুদিন পর চিরকালের জন্য তিনি তার গুরুর আশ্রমে চলে যাবেন। আর কখনো ফিরবেন কি না, ফিরলেও কবে ফিরবেন তার ঠিক নেই। অবনীমোহনের সঙ্গে দেখা করার চেয়েও ঝিনুকের নিখোঁজ হওয়াটা অনেক বিরাট আকারে, অনেক বেশি সংকট নিয়ে সামনে এসে দাঁড়িয়েছে। আনন্দ সমানে ঝিনুকের খোঁজ খবর চালিয়ে যাচ্ছে। তার চেহারার বিবরণ দিয়ে কতজনকে যে সন্ধান নেবার কথা বলেছে তার ঠিক নেই। আনন্দ, সুনীতি, ঝুমা সবাই ভীষণ চিন্তিত, বিমর্ষ। আনন্দ বিষণ্ণ সুরে বলেছে, কোথায় যে গেল মেয়েটা, কিছুই বুঝতে পারছি না। বাবা, তোমার ওভাবে ঝিনুককে বলাটা ঠিক হয়নি। তুমি কেন বললে ওরকম কথা? আমি কিন্তু ঝিনুককে কিছুই বলিনি মা। বিনুর সঙ্গে আলাদা করেই কথা বলবো বলে ওকে ঘর থেকে চলে যেতে বলেছিলাম। ও চলেও গিয়েছিল, কিন্তু মেয়েটা যে বাইরে গিয়ে দরজার পাশে দাঁড়িয়ে সবটা শুনবে, তা আমি ভাবতে পারিনি। এদিকে পলকহীন আনন্দর দিকে তাকিয়ে থেকেছে বিনয়। বিনয়ের মুখ দিয়ে প্রায় বেরিয়েই আসছিল, আমার বাবাই শুধু নয়, তোমার মাও কতখানি হৃদয়হীন ব্যবহার ঝিনুকের সঙ্গে করেছে সেটা ভেবে দেখো। কিন্তু কথাগুলো সে বলেনি। ঝুমা কিন্তু বিনয়কে আড়ালে ডেকে নিয়ে হেমনলিনী সম্পর্কে বলেছে, আমার দিদা এখন ভালো মানুষ সাজছে, বুঝেছ? সারাক্ষণ তার মুখে ঝিনুকের জন্য আহা ওহু, চোখের জলে বুক ভাসিয়ে দিচ্ছে। দিদার ন্যাকামো দেখে গাছ জ্বলে যায়। ঝিনুক যখন ও বাড়িতে ছিল কি অসভ্যতা করেছে আমি জানি না ভেবেছ? সব জানি। একটা মানুষের নিরুদ্দেশ হবার সঙ্গে সঙ্গে কত মানুষের যে কত রকম প্রতিক্রিয়া। বিনয় উত্তর দেয়নি। ঝুমা তীব্র কটু গলায় এবার বলেছে, কীরকম কায়দা করে দিদা ও বাড়ি থেকে মেয়েটাকে তাড়িয়ে দিল সব তো জানি। ইতর, অমানুষ। দিদা যদি ঝিনুককে তাদের কাছে থাকতে দিত, এমন একটা বিশ্রী ব্যাপার কি ঘটতো বলো? ঘটতো না। তুমি যা ভাবছ তা হয়তো ঠিক নয় ঝুমা। কি ঠিক নয়? এই ধরো, তোমার দিদিমা হয়তো ভালো ব্যবহার করতেন, কিন্তু তার কাছে চিরকাল তো থাকা যেত না। একদিন না একদিন তো বাবার কাছে চলে আসতেই হতো। ছোটদিদের কাছে সপ্তাহ 2 থেকে চলেও এসেছিলাম, কিন্তু বাবাও একই কাণ্ড করলেন।
একা মাইমাকে দোষ দিয়ে কি হবে? সবই ওর ভাগ্য। ভাগ্যের ওপর সবটা ছেড়ে দিও না বিনুদা। দুটো বয়স্ক মানুষ ওর ওপর এমন জঘন্য অন্যায় করলো, আর তুমি ভাগ্যের ওপর ওদের অপরাধ চাপিয়ে দিচ্ছ। তোমার কাছে এটা আশা করিনি। ঝিনুকের জন্য কি যে কষ্ট হচ্ছে বিনুদা। হতবাক হয়ে তাকিয়ে থেকেছে বিনয়। এই কি সেই ঝুমা যে চটুল প্রগল্ভ, সারাক্ষণ যার কলকলানি? সেই কোন কৈশোর থেকে তার মাথায় অবিরল প্রেম প্রেম খেলা চলে আসছে, অদৃশ্য পোকার মতন, যেটা সমানে কুটুর কুটুর করে কামড়ায়। বিনয়কে রাজদিয়ায় প্রথম দেখার পর থেকেই সেই কামড়টা শতগুণ বেড়ে গিয়েছিল। পাকা মেয়েটা মাত্র 12 বছর বয়সে একটি চুম্বনে তার রক্তমাংসে শুধু শিহরণই জাগায়নি, তাকে এক লহমায় যৌবনের অনন্ত রহস্যের ভিতর টেনে নিয়ে গিয়েছিল। তাকে ঘিরে ঝিনুকের সঙ্গে কী তীব্র প্রতিযোগিতা, কী নিদারুণ মহাযুদ্ধ! তাকে দখল করার জন্য কত রকম ফন্দিই না করত ঝুমা। কিন্তু ঝিনুকের চোখে ধুলো ছিটানো অত সহজ নয়। ফিবারই ঝুমার যাবতীয় কৌশল ব্যর্থ করে দিয়েছে সে। কলকাতায় এসেও কি সেই অঘোষিত যুদ্ধ থেমেছে? ঝিনুক লাঞ্ছিত হয়েছে, তার শরীর ও মন ভেঙে চুরে তছনছ। মাথার ওপর সৌরলোক শতখান হয়ে ভেঙে পড়েছে, কিন্তু লহমার জন্য বিনয়ের শর্ত ছাড়তে সে রাজি হয়নি। এদিকে ঝুমাও পণ করেছিল বিনয়কে সহজে ছেড়ে দেবে না। অথচ সেই ঝুমারই দু চোখ ঝিনুকের জন্য জলে ভরে যাচ্ছে। এই ঝুমা বিনয়ের অচেনা, যাকে সে এতকাল দেখে এসেছে, যার স্বভাবের অন্ধিসন্ধি তার জানা, সে যেন অন্য কেউ। ঝুমার ভিতর থেকে এমন বিস্ময়কর এক তরুণী বেরিয়ে এসেছে, যার কথা আগে কখনো ভাবেনি বিনয়। একই মানুষের ভিতর কত ধরনের মানুষ যে লুকোনো থাকে। ঝিনুকের জন্য ঝুমার কষ্ট যে কতখানি আন্তরিক তা বুঝিয়ে দিতে হয় না। ঝুমা আকুলভাবে বলেছে, বিশ্বাস করো বেনুদা, এটা আমি চাইনি। যেমন করে পারো ওকে খুঁজে বার করো। রাস্তায় বেরুলে আমাদের বয়সী মেয়ে দেখলেই তার দিকে ভালো করে তাকাই এখন, যদি ঝিনুককে পেয়ে যাই। কিন্তু না, আজও তার দেখা পাইনি। সুধা আর হিরণ কাছাকাছি থাকে, তারা রোজই এসেছে। সুধা জানিয়েছে তার দাদা শ্বশুর এবং জেঠ শাশুড়ি এক্ষুনি পাটনা থেকে ফিরছেন না, আরও মাসখানেক বা মাস দেড়েক ওখানে থাকবেন। কাঁচুমাচু মুখে বলেছে, বাবার কাছে তোদের যদি আসতে না দিতাম, আরও কিছুদিন তোরা আমার কাছে থেকে যেতে পারতিস। মেয়েটা কত সুস্থ, কত স্বাভাবিক হয়ে উঠেছিল। বিনয় কোনো জবাব দেয়নি। সুধা একটানা বলে গেছে, ঝিনুককে বাবার কাছে না নিয়ে এলে এমন বিপদ ঘটতো না। তোদের ওখানে চিরকাল তো থাকা যেত না? 1-1.5 মাস না হয় তোর দাদা শ্বশুরের আশা পিছিয়ে গেছে, তারপর কি হতো? তাছাড়া বাবা ফিরে এসেছে, তারপর তোদের ওখানে কি আর থাকা যায়? বাবার যে এতটা পরিবর্তন হবে চিন্তা করতে পারিনি। কত উদার ছিলেন, ভেবেছিলাম ধর্মকর্ম করছেন, কিন্তু সংস্কার কাটিয়ে উঠতে পারলেন না। এখন আর এসব আলোচনা করে কি হবে ছোটদি? সবচেয়ে আগে যা দরকার তা হলে ঝিনুককে খুঁজে বার করা। একটা কথা তোকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি। কি? ঝিনুককে পাওয়া গেলে আমার কাছে নিয়ে যাবি, সে ওখানেই থাকবে। এইসব সুধার আক্ষেপের কথা, মনোকষ্টের কথা, আবেগের কথা, মানসিক যাতনার কথা। অবনীমোহনের ওপর সে যে ভয়ানক ক্ষুব্ধ, ঝিনুকের মতন একটি চিরদুঃখী মেয়ের প্রতি তার নির্দয় আচরণ সে যে আদৌ মেনে নিতে পারেনি, অশেষ ক্লেশে তার বুক যে ভেঙে চুরে গেছে, সেটা বুঝতে পেরেছিল বিনয়। অসহ্য ক্রোধে, অভিমানে সুধার মাথা থেকে যাবতীয় যুক্তিতর্ক লোপ পেয়ে গিয়েছিল। ঝিনুককে যদি সত্যি পাওয়া যায় আর সুধা তাকে টালিগঞ্জে নিজের কাছে নিয়ে তোলে, পাটনা থেকে ফিরে ওর দাদা শ্বশুররা এসে তাকে দেখলে কত সহস্র সমস্যার সৃষ্টি হবে, সেসব ভাবেনি সুধা। রাগে, অসন্তোষে, মস্তিষ্কের অসহ্য উত্তাপে তখন সে টকবক ফুটছে। তাকে বোঝাতে যাওয়া মুশকিল। অগত্যা বিনয় চুপ করে থেকেছে। সুধা কিন্তু অত সহজে ছাড়েনি। কিরে, ঝিনুক আমার কাছে থাকবে তো? বললাম তো, ও আগে ফিরে আসুক, তারপর দেখা যাবে।
আরও কটা দিন পার হয়ে গেল। থানায় বা রাস্তায় রাস্তায় উন্মাদের মতন বিনয়ের ছোটাছুটি সার। মহাবিশ্বের লক্ষ কোটি মানুষের ভিড়ে কোথায় যে ঝিনুক মিলিয়ে গেছে তার কোনো হদিশই পাওয়া গেল না। কখনো পাওয়া যাবে কি না কে জানে। একটা ব্যাপার বিনয় লক্ষ্য করেছে, ঝিনুক নিখোঁজ হবার পর সবার আক্ষেপ এবং ক্লেশের তীব্রতা ক্রমশ কমে আসছে। শোক দুঃখ বা মানসিক যাতনা তো চিরদিন উঁচু তারে বাঁধা থাকে না, পার্থিব নিয়মে শিথিল হয়ে যায় এবং ধীরে ধীরে তা সয়েও আসে। বিশ্বব্রহ্মাণ্ডে অসহনীয় বলে বুঝিবা কিছুই নেই, কিন্তু বিনয়ের কষ্টটা যত দিন যাচ্ছে অসহ্য হয়ে উঠছে। জীবনের কতখানি অংশ যে ঝিনুক ফাঁকা করে দিয়ে গেছে প্রতিটি মুহূর্তে সে টের পাচ্ছে। আর ওদিকে দুঃখের সীমা পরিসীমা নেই সুধার। বিনুর সঙ্গে দেখা হলে তার একটাই কথা, কেন মেয়েটাকে ভবানীপুরে আসতে দিয়েছিলাম, কেন তাকে জোর করে নিজের কাছে ধরে রাখিনি। এই কদিনে সবচেয়ে আশ্চর্য রকমের বদলে গেছেন অবনীমোহন। গোড়ার দিকে সেই মনস্তাপ প্রায় নেই বললেই চলে। ইদানিং তিনি বলছেন, কারোরই কিছু করার নেই, ঈশ্বরের খুব সম্ভব এটাই ইচ্ছা ছিল, তার নির্দেশ ছাড়া কিছুই হবার নয়। এমনকি একটা ঘাসের ডগাও নড়ানো যায় না। যা ঘটে গেছে ঈশ্বরের বিধান হিসেবে তা মেনে নিতেই হবে। ধর্মকর্ম করলে মানুষ কি চরম নিরাসক্ত হয়ে যায় কিংবা নিষ্ঠুর? অবনীমোহনের সান্ত্বনা বাক্যগুলো ফাঁকা ফাঁকা, অসার মনে হয়। ঝিনুকের নিরুদ্দেশ হবার মতন এত বড় একটা ঘটনাকে ঈশ্বরের ইচ্ছায় চাপিয়ে দিয়ে নিজে দায়মুক্ত হতে চান, তার দিকে তাকিয়ে কেমন যেন ভয় হয় বিনয়ের। এই নির্মোহ মমতাহীন অবনীমোহন তার কাছে সম্পূর্ণ অচেনা, অন্য কোনো অপরিচিত গ্রহের মানুষ। বাবাকে দেখতে দেখতে চমকে ওঠে বিনয়। মনে পড়ে সেদিন ঝুমাকে সেও বলেছিল ঝিনুক যে নিরুদ্দেশ হয়েছে সেটা তার ভাগ্যলিপি। অবনীমোহন ঈশ্বরের ঘাড়ে দায়টা চাপিয়েছেন আর সে চাপিয়েছে ভাগ্যের ওপর। দোহাইটা প্রায় একই রকম, কিন্তু ভাগ্যকে টানাটানি করার লেশমাত্র ইচ্ছা তার ছিল না। কেন যে মুখ দিয়ে কথাগুলো বেরিয়ে এসেছিল তার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। ঝিনুকের নিখোঁজ হবার আসল হেতুটা কি তা সে জানে না? খুব জানে। এ নিয়ে যত ভাবে নিজের কাছে ততই ছোট হয়ে যায়। অবনীমোহন আজকাল প্রায়ই বলেন, ঝিনুকের চিন্তা মাথায় নিয়ে বসে থাকলে চলবে না। তোমার সামনে অফুরন্ত ভবিষ্যৎ, তুমি তার কথা ভাবো। বাবার কথার উত্তর দেয় না বিনয়। তার সব উৎসাহ, বেঁচে থাকার আগ্রহ নষ্ট হয়ে গেছে। সমস্ত উদ্দীপনা ম্রিয়মান। আজ বৃহস্পতিবার, অঘ্রাণ মাস পড়ে গেছে। বেশ কিছুদিন হলো উত্তরে হাওয়ায় টান ধরেছিল। এমনিতে কলকাতায় ঠান্ডাটা একটু দেরিতেই হানা দেয়, কিন্তু এই বছর অনেক আগেই এসে পড়ল। অবনীমোহন তেতলায় তার ঘরের পাশের ঘরটায় বিনয়কে থাকতে বলেছিলেন, অর্থাৎ যে কদিন বাড়ি বিক্রির ব্যবস্থা না হচ্ছে এখানেই সে থাকুক। বিনয় তেতলাটা পছন্দ করেনি, দোতলার কোণের একটা ঘর বেছে নিয়েছে। অন্যদিনের মতো আজও সকালের দিকে থানায় গিয়েছিল সে। তারপর কলকাতার রাস্তায় রাস্তায় ঝিনুকের খোঁজে ঘোরাঘুরি করে যথারীতি ক্লান্ত এবং নিরাশ হয়ে দুপুরের খানিক আগে ফিরে এসেছে। চান করতে হয় তাই চান করেছে, খেতে হয় তাই খেয়েছে। মুখ এতই বিস্বাদ, জিভ আগাগোড়া এমনই কটু এবং তিক্ততায় ভরা যে ভাত ডাল তরকারি কি খেয়েছে কিছুই ভালো করে বুঝতে পারছিল না। খাওয়ার পর নিজের ঘরে এসে বিছানায় শুয়ে পড়েছিল বিনয়। শিয়রের দিকে জানালা দিয়ে হাওয়া ঢুকছে হু হু করে। কলকাতার তাপমাত্রা নেমে যাচ্ছে ঝপাঝপ, অতি দ্রুত। কনকনে হাওয়া যে গায়ে ঝাপটা দিয়ে যাচ্ছে সেই খেয়াল নেই। তার শরীর থেকে শীতবোধটাই কেউ বুঝি বা হরণ করে নিয়েছে। অবনীমোহন বাড়িতে নেই, কি একটা জরুরি কাজে বেরিয়েছেন, সন্ধ্যের পর ফিরবেন। খগেন একতলায় কি করছে কে জানে। লোকটা হাত পা গুটিয়ে চুপচাপ এক লহমা বসে থাকতে পারে না, সর্বক্ষণ এটা করছে সেটা করছে। কখন দু চোখ জলে ভরে গেছে নিজেও টের পায়নি বিনয়। আচমকা চেনা একটা গলা কানে ভেসে আসতে শিরা স্নায়ুতে চমক খেলে যায়। ছোটবাবু, আরে ও ছোটবাবু! সেই সঙ্গে সিঁড়ি ভাঙার ধূপধাপ আওয়াজ। খানিক পরে দেখা যায় দরজার ঠিক বাইরে দাঁড়িয়ে আছে যুগল
সুধা এবং সবার পিছনে খগেন। চকিতে হাতের পিঠে চোখের জল মুছে ধর্মর করে উঠে বসে বিনয়। যুগলকে এ বাড়িতে এ সময় দেখতে পাবে ভাবতে পারেনি। আসলে ঝিনুক নিখোঁজ হবার পর যুগলের কথা ক্ষণকালের জন্য তার মাথাতেও আসেনি। সারা পৃথিবী তার কাছে পুরোপুরি লুপ্ত হয়ে গিয়েছিল। বিনয় বলল, আরে যুগল, ছোটদি, আয় ছোটদি আয়, এসো যুগল, ভিতরে এসে বসো। খগেন যে ওদের সঙ্গে করে নিয়ে এসেছে সেটা বোঝাই যাচ্ছে। তাকে বলল, তুমি তোমার কাজ করো গিয়ে। খগেন নীরবে চলে গেল। যুগল আর সুধা ঘরে এসে ঢোকে। সুধা বিনয়ের খাটের একধারে বসে, যুগল মেঝেতে থেবড়ে বসে। বিনয় লক্ষ্য করল যুগলের পায়ের ব্যান্ডেজ অনেক ছোট হয়ে এসেছে। চলাফেরা বা উঠতে বসতে তার আগের সেই কষ্টটা আর নেই। মারাত্মক চোটটা প্রায় সেরেই এসেছে। বিনয় হাঁ হাঁ করে ওঠে, ও কি, ঠান্ডা মেঝেতে বসলে কেন? ওই কোণের বেতের মোড়া আছে, একটা টেনে নিয়ে এসে বসো। যুগল তার কথায় আমল দেয় না। তুড়ি মেরে উড়িয়ে দেবার ভঙ্গিতে বলল, হ্যাঁ, এইটা কি এমন টালকি? আমাকে মুকুন্দপুর গিয়া দেখেন, শীতে শরীর একেরে কালাইয়া যাইব, এইটাই আমার কিছু হয় নাই। কলকাতার এই টালকিতে আর কি হইব? আমার লজ্ঞা ভাইবেন না ছোটবাবু। যুগল যে তার সামনে উঁচু জায়গায় অর্থাৎ চেয়ার বা মোড়ায় বসতে চায় না তা আগেই জেনে গেছে বিনয়। যাদের বাড়িতে কামলা খেটেছে তাদের সঙ্গে একই উচ্চতায় তাকে বসানো মুশকিল। অন্য সময় হলে জোরজার করত, কিন্তু এই মুহূর্তে এইসব নিয়ে বেশি কথা বলতে তার ইচ্ছে করছে না। যুগল পলকহীন বিনয়ের দিকে তাকিয়েছিল। তার মুখটা ক্রমশ মলিন হয়ে যেতে থাকে, বিষণ্ণ এবং করুণ। গলার স্বর অনেকখানি নামিয়ে বলল, বিশুদ্ধবার হাসপাতালে ঘাও ধুয়াইয়া পট্টি পাল্টাইয়া ছোটো দিদির বাড়িতে যাই। আই যাইয়া যা শুনলাম, ভুক একেবারে ভাঙ্গা গেছে ছোটবাবু। আমি চিন্তাও করতে পারি নাই। বিনয় কিছু বলতে যাচ্ছিল, কিন্তু পারল না। গলার কাছে শক্ত নিরেট পাথরের মতন কি যেন ডেলা পাকিয়ে গেল। সুধা এতক্ষণ চুপচাপ বসেছিল, এবার বলল, হাসপাতাল থেকে আমাদের কাছে এসেই যুগল তোদের কথা জিজ্ঞেস করেছিল। ঝিনুক চলে গেছে শুনে পাগলের মতন হাউ হাউ করে কেঁদে ফেলল। তখনই তোর সঙ্গে দেখা করার জন্য এখানে চলে আসতে চাইছিল। সেই কত দূর মুকুন্দপুর থেকে কোন ভোরবেলায় বেরিয়েছে, খাওয়া দাওয়া হয়নি। অনেক কষ্টে ওকে আটকে রেখে দুটো ভাত খাওয়ালাম, কিন্তু তারপর আর ধরে রাখা গেল না, তাই আমি ওর সঙ্গে চলে এলাম। তা খগেনের কাছে শুনলাম বাবা নাকি বেরিয়েছে। হ্যাঁ। ঝিনুকের খোঁজ পাওয়া গেল না বল? প্রশ্নটা অর্থহীন, তবু সুধা জিজ্ঞেস করল। বিনয় চুপ করে থাকে। তার নৈশব্দের মধ্যেই উত্তরটা রয়েছে। বিমর্ষতা খানিক কাটিয়ে উঠেছিল যুগল। ঝাঁঝালো গলায় এবার বলে, পুলিশের অত জবর কর্তারা রইছে, গভর্নমেন্ট তাগো মেলা মেলা টাকা দিয়ে পুষতে আছে। একটা যুবতী মাইয়া সন্ধেবেলায় শয়ে মানুষের চৌখের সম্মুখে হারাইয়া গেল। হ্যাঁ, এতদিনেও বিশ্রাইয়া বাইর করতে পারলো না। পুলিশের পিছনে টাকা খরচ করণের কোন কাম? পুলিশের বিরুদ্ধেই ক্ষোভ, রাগ এবং বিরক্তি উগরে দিতে লাগলো সে। বিনয় কি জবাব দেবে? সে তো রোজই দুবার করে থানায় হাজিরা দেয়। দিবাকর পালিতদের আন্তরিকতা বা চেষ্টার কোনো খামতি নেই। থানায় যাওয়া ছাড়া বিনয় নিজেও রাস্তায় রাস্তায় গলিতে গলিতে কম ঘুরেছে, কিন্তু ঝিনুককে পাওয়া যাচ্ছে কই? আক্ষেপে সুরে যুগল এবার বলল, ঝিনুক বইনরে আমাকে মুকুন্দপুরে যদিন লইয়া যাইতেন, এই সব বোনাসটা হইতো না। আমরা বইনরে বুকের কইরা রাখতাম। আবেগের ঝোঁকেই কথাগুলো বলল যুগল, কিন্তু সবে ঝিনুককে নিয়ে কলকাতা এসেছে বিনয়। এখনকার আত্মীয় পরিজন ছেড়ে বহু দূরে এক বিজন এলাকার জবরদখল কলোনিতে তাকে নিয়ে যাওয়া কি সম্ভব? যুগল যদিও ভরসা দিয়েছিল লাঞ্ছিত ধর্ষিত তরুণী অনেকেই আছে মুকুন্দপুরে, সেখানে ঝিনুকের অসম্মান বা গ্লানির কোনো কারণ নেই। তবু সংকটের অবসান এত সহজ নয়। প্রথমত, যুগলের সঙ্গে গত বৃহস্পতিবার যখন তার দেখা হয়, তখনও অবনীমোহন কলকাতায় ফিরে আসেননি। তার সঙ্গে কথা না বলে সে ঝিনুককে নিয়ে মুকুন্দপুরে যাই বা কী করে? আর যুগল বলল বলেই হুট করে ওখানে গিয়ে থাকতে শুরু করলো, তা কি আদৌ সম্ভব? সুধা তাদের ছাড়ত না, হিরণ ছাড়ত না, সুনীতি আর আনন্দ মুখ ফুটে হয়তো কিছু বলতো না, কিন্তু কষ্ট কি কম পেত? তাছাড়া মুকুন্দপুরে উঠতই বা কোথায়?
কলোনির লাগোয়া বিশাল জঙ্গল নির্মূল করে জমিবার করা হবে, সেখান থেকে তাকে 7 কাঠা জায়গা দেওয়া হবে। মোটামুটি ওটাই ওখানকার বাসিন্দাদের একান্ত ইচ্ছা। কিন্তু জমি পেলেই তো হয় না, সেই জমিতে ঘরবাড়ি তুলতে হবে, তবেই না মুকুন্দপুরে যাওয়া। অবশ্য তারা গেলে যুগলরা তো বটেই, কলোনির অনেকেই তাদের ঘর ছেড়ে দিত। শুধু তাই নয়, মাথায় করেও রাখত। কিন্তু ওভাবে তো থাকা যায় না। পরক্ষণে বিনু নিজেকে জোরে ধমক কষায়। মুকুন্দপুরের মানুষজন সবাই যুগলের মতন সোজা সাপটা সাধা সিধে হবে তার ঠিক ঠিকানা নেই। পেঁচোয়া লোকও কি 2-4টে ওখানে নেই? মুখ ফুটে হয়তো তারা কেউ কিছু জিজ্ঞেস করতো না, কিন্তু তাদের অনেকের মাথায় এই প্রশ্নটা অবিরত পাক খেত, বিনুর সঙ্গে ঝিনুকের সম্পর্কটা কি? বিয়ে হয়নি, তবু তাকে নিয়ে হাজির হয়েছে, এটা খুবই দৃষ্টিকটু। তাছাড়া কলকাতায় বিনয়ের চাকরি ঠিক হয়ে আছে। খবরের কাগজের নিয়ম কানুন কিছুই তার জানা নেই। কতক্ষণ তাকে অফিসে থাকতে হবে, কি করতে হবে, কখন ছুটি পাওয়া যাবে, কে জানে। অত দূর থেকে রোজ 3-3.5 মাইল হেঁটে আগরপাড়া স্টেশনে এসে শিয়ালদা, সেখান থেকে বাসে সেন্ট্রাল এভিনিউ, কাজ সেরে আবার একই রুটে মুকুন্দপুরে ফেরা, না না, রোজ এত সব তার পক্ষে অসম্ভব। হঠাৎ বিনয়ের খেয়াল হলো, কি হাবিজাবি ভাবছে এসে। যাকে নিয়ে মনের ভেতর এমন আলোড়ন, সেই ঝিনুকই তো নিরুদ্দেশ। এই ধরনের অনর্থক চিন্তায় নিজেকে ভারাক্রান্ত করার কোনো মানে হয় না। 2 হাঁটুর ফাঁকে থুতনি রেখে কি ভাবছিল যুগল। তড়িৎ গতিতে হঠাৎ মুখ তুলে ডাকল, ছোটবাবু, কিছু বলবে? আমার কি মনে লয় জানেন? কি? ঝিনুক বইনে হেদিন মনের কষ্টে কোনখানে যাইতে পারে, মেলা ভাইব্বা দেখলাম। কোথায় যাবে? আমার মনে লয় 2 হানে হের যাওনের জায়গা আছে। প্রথমটা হইল পাকিস্তান। বিনয় এবং সুধা হতভম্ব। একসঙ্গেই তারা বলে ওঠে, পাকিস্তান? কি বলছো তুমি? যেখান থেকে প্রতি মুহূর্তে মৃত্যুর ঝুঁকি নিয়ে বিনয় তাকে বর্ডারের এপারে নিয়ে এসেছে, ঝিনুক সেই হননপুরীতে ফিরে যাবে ভাবাই যায় না। সেখানে তার ভরসা বলতে হেমনাথ, স্নেহলতা আর শিবানী। এই মুহূর্তে হেমনাথরা কোন সংকটের মধ্যে রয়েছেন কে জানে। তার চেয়েও বড় সমস্যা, ঝিনুক একা একা ট্রেনে, স্টিমারে, নৌকোয় করে রাজদিয়াতে ফিরে যাবে, এসব কল্পনা করতেও সাহস হয় না বিনু আর সুধার। এই সম্ভাবনাটা পুরোপুরি নাকচ করে দিল বিনয়। কলকাতায় যতই অসম্মান আর গ্লানি বোধে ঝিনুকের সমস্ত অস্তিত্ব খান খান হয়ে যাক, পাকিস্তানে ফিরে যাবার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। যুগল বলল, তাইলে আর একখানে যাইতে পারে। কোথায়? শিয়ালদার স্টেশনে। এইখানে রিফিউজিগুলোকে বুঝিন মিশা রইছে। হাতে একটা পয়সা নেই, তার উপর এই শহরের কতটুকুই বা দেখেছে ঝিনুক। সেদিন সন্ধ্যায় হিম ঋতুর কুয়াশা যখন অবিরল ঝরে চলেছে, তখন সে কি হেঁটে হেঁটে যেতে পেরেছে শিয়ালদা পর্যন্ত এতটা পথ? পরক্ষণে ক্ষীণ একটা সম্ভাবনা বিনয়ের মাথায় চকিতে হানা দিয়ে যায়। গেলে একমাত্র সেইখানেই যেতে পারে ঝিনুক। রাস্তার লোকজনকে জিজ্ঞেস করে করে শিয়ালদা স্টেশন, সেখানকার অতগুলো প্ল্যাটফর্ম, বাইরে বিশাল খোলা চত্বর জুড়ে শুধুই উদ্বাস্তু। হাজার হাজার মানুষের ঠিক থেকে ভিড়ে আশ্রয় পেতে পারে সে, আদৌ যদি শিয়ালদায় পৌঁছে থাকে। যুগল বলল, লঞ্জাই ছোটবাবু, শিয়ালদা স্টেশনখানা একবার বিশ্রাইয়া দেখি। ভগবান মুখ তুলে চাইলে ঝিনুক বইনরে সেইখানে পাওয়া যাইতে পারে। সাঁতার না জানা মানুষ মহাসমুদ্রে পড়লে হাতের কাছে একটা কুটো পেলেও আঁকড়ে ধরতে চায়। সুধা বলল, জানা বিনু, যুগলের সঙ্গে শিয়ালদায় গিয়ে একবার দেখ না। কি বলতে পারি, ঝিনুক হয়তো সেইখানেই চলে গেছে। গুছিয়ে ভাবার মতন শক্তি বা সাহস কোনোটাই অবশিষ্ট নেই বিনয়ের। শিয়ালদায় গেলেই ঝিনুককে পাওয়া যাবে এমন আশা 100 ভাগের 1 ভাগও আছে কিনা সন্দেহ। তবু কেউ যেন ভিতর থেকে তাড়া দিয়ে বিনয়কে টেনে তুলল। নাও যদি পাওয়া যায়, যুগল যখন চিন্তাটা মাথায় ঢুকিয়ে দিয়েছে, একটা চেষ্টা অন্তত করা যাক। জামাকাপড় পাল্টে যুগলের সঙ্গে বেরিয়ে পড়ল বিনয়। ওদের সঙ্গে সুধাও বেরুলো। সে বাড়ি ফিরে যাবে। রাস্তা পেরিয়ে ওধারে গিয়ে বাসে উঠল বিনয়রা। টালিগঞ্জের ট্রামের জন্য এই পাশে দাঁড়িয়ে রইল সুধা।